আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ফজলুল হক জীবন ভাইয়া আছি আপনাদের সাথে। আজকে আমরা কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের এক্সাম ব্যাচ অর্থাৎ আমাদের পেইড ব্যাচ এবং এক্সাম ব্যাচের কম্বাইন্ড যে টপিক, সেটা হলো আমাদের 13ই মে অর্থাৎ আগামী পরশুদিন যে টপিকের উপর আমাদের পরীক্ষা হবে সেই টপিক সংক্রান্ত আজকের আমাদের 18তম প্রভাষক নিবন্ধন এবং 18তম প্রদর্শক নিবন্ধনের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এখান থেকে কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, সমস্ত কিছু ইনশাল্লাহ আজকে আমরা এই লাইভ ক্লাসের মধ্য দিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। যারা এই মুহূর্তে আছেন আমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবো প্রপারলি শোনা যাচ্ছে কি না। যারা যারা যুক্ত আছি আমরা একটু কমেন্টের মাধ্যমে জানাই যে আমরা প্রপারলি শুনতে পাচ্ছি কি না, এবং যারা যুক্ত আছি কে কোথায় থেকে আমরা যুক্ত আছি একটু কমেন্টের মাধ্যমে জানাই, এবং আমরা লাইভটি একটু শেয়ার করে দিই। যারা আছি সবাই আমরা একটু লাইভটি শেয়ার করে দিই। যারা যুক্ত আছি আমরা লাইভটি শেয়ার করে দিই। আমাদের যে গ্রুপগুলো আছে এবং অন্যান্য যে গ্রুপগুলো আছে আমরা সবগুলোতে আমাদের লাইভটি শেয়ার করে দিই। যারা আছেন সবাই আমরা গ্রুপে যুক্ত হই, লাইভে আমরা একটু যুক্ত হই। যারা যারা আছি লাইভে যারা যারা যুক্ত আছি আমরা একটু কমেন্ট করি সব কিছু প্রপারলি শোনা যাচ্ছে কি না। আমরা একটু সময় নিচ্ছি, 1-2 মিনিটের মতো সময় লাগবে। আমরা আমাদের সবগুলো গ্রুপে আমরা একটু শেয়ার করে দিচ্ছি, সবাই দেখতে পাবেন। যারা যারা আছি সবাই আমরা একটু শেয়ার করি। ওকে, মোটামুটি বেশ কয়েকটা গ্রুপে আমরা শেয়ার করে দিয়েছি। সবাই আমরা একটু কমেন্ট করি কে কোথায় থেকে আমরা যুক্ত হয়েছি, আমরা একটু দ্রুত সময় জানিয়ে দেই। সবাই আমরা একটু কমেন্ট করি। এবং নতুন ব্যাচে যারা যারা যুক্ত আছেন, আমাদের লিথিয়াম ব্যাচে যারা যারা যুক্ত আছেন এবং আমাদের এক্সাম ব্যাচ 2তে যারা যারা যুক্ত আছেন, আমরা কিন্তু আপনাদের সুনির্দিষ্ট টপিকের উপর আমরা যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো কিন্তু আমরা পরীক্ষার আগেই আমরা শেষ করব। সুনির্দিষ্ট টপিকের উপর আপনারা পরীক্ষার আগে ক্লাস পেয়ে যাবেন। আমরা টাইম শিডিউলটা আপনাদের যে সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব। ওকে, যারা যারা আছেন এই মুহূর্তে যুক্ত আছেন, লাইভে আছেন, আমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবো যে কে কোথায় থেকে আমরা যুক্ত হয়েছি। ওকে, এবং যারা যারা আমরা এখনও টাকা পে করেছি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ফেসবুক গ্রুপে যুক্ত নেই, আমরা সবাই গ্রুপে যুক্ত হব। আমাদেরকে ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কিন্তু আপনাদেরকে রেসপন্স করব, এবং সেই অনুযায়ী আমাদের যে গ্রুপগুলো আছে সিক্রেট গ্রুপগুলো, সেখানে কিন্তু আমরা যুক্ত করব আপনাদেরকে। যারা আছেন এই মুহূর্তে যুক্ত আছেন আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা একটু সময় নিচ্ছি, সবগুলো গ্রুপে আমরা শেয়ার করে দিচ্ছি। ওকে, শেয়ার ডান। প্রত্যেকটা গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো আছে এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপে আমরা শেয়ার করেছি। দেখি কতজন যুক্ত হয়েছি। বেশ কয়েকজন আছি আমরা, কিন্তু সবাই তো নেই। সবাই আমরা চলে আসি, দ্রুত সময়ে আমরা দ্রুত চলে আসি। আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, সব পয়েন্ট আলোচনা করার প্রয়োজন নাই। সাইমা বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই সালাম জানিয়েছেন, সবার উদ্দেশ্যে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোটামুটি অনেকেই যুক্ত আছেন। ঠিক আছে, আমি সবার সালাম গ্রহণ করেছি এবং এটার উত্তর দিয়েছি। ঠিক আছে, আমরা চলে আসি। আমরা দেখেন
যারা প্রিভিয়াস আমাদের সাথে যুক্ত আছেন তারা তো স্টাডি করেছেন, আবার প্রিভিয়াস যারা যুক্ত আছেন কিন্তু স্টাডি করেন নাই, নতুন করে শুরু করতে যাচ্ছেন। অনেকেই রিকোয়েস্ট করেছেন পার্সোনালি যে ভাইয়া এখনও সার্কুলার দেয় নেই, তো এই জন্য আমরা একটু ঢিলেমি দিয়েছিলাম বা পড়াগুলো ওরকমভাবে হয়নি, বা যারা আছেন রিভিশনটাও ঠিকমতো হয়নি। আমরা যে ক্লাসগুলো নিচ্ছি বা যে পড়াগুলো নিচ্ছি বা যেভাবে আপনাদেরকে ডিরেকশন দেওয়া হবে সেরকমভাবে ইনশাল্লাহ যদি আপনি স্টাডি করতে পারেন তাহলে পরীক্ষায় 90 থেকে 100% প্রশ্ন কমন পাবেন। কারণ আমরা একদম বোর্ড বই থেকে আপনাদের টিচাররা যেভাবে প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আপনি কিন্তু অন্যান্য যে কোনো কোর্স থেকে এখানে 10 গুণ বেশি শিখতেছেন। আপনি দেখবেন যে বিভিন্ন বইয়ের বিভিন্ন এই ইন্টারমিডিয়েটের যে গাইড বইটই যেগুলো আছে সেগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন শেয়ার করে এগুলো কিন্তু আপনাদের এই বিভিন্ন পিডিএফ শেয়ার করে বিভিন্ন অনলাইনের যে প্ল্যাটফর্মগুলো আছে বাংলাদেশের কারো কাছে আপনি আমাদের যে এই রসায়নের যে নিবন্ধন রসায়ন এবং বিসিএস রসায়নের উপর এত সুবিন্যস্ত কেমিস্ট্রির কোনো বই পাবেন না। এই আমাদের যে বইগুলো আছে এই বইগুলো থেকে বিভিন্ন স্ক্যানিং করে এই বিভিন্ন তাদের যে ওয়েবসাইট আছে বা আমাদের বইগুলো থেকে বিভিন্ন পেজগুলো তারা শেয়ার করে এই বিভিন্ন সিক্রেট গ্রুপে তারা কিন্তু এইগুলো পড়ায়, অর্থাৎ আমাদের যে কোর্স ম্যাটেরিয়াল তারা কিন্তু শেয়ার করে। তো আমরা একদম বোর্ড বই থেকে সুনির্দিষ্ট টপিক ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে আমরা যতটুকু প্রয়োজন সবগুলো টপিক কিন্তু স্টাডি করবে। এই জন্য অন্যান্য যে কোনো কোর্স থেকে এখানে 10 গুণ বেশি শিখতেছেন। 10 গুণ বেশি শেখা মানে অন্যান্যদের থেকে আপনি 10 গুণ বেশি এগিয়ে থাকা। এই জন্য আমরা সবসময় বলে থাকি আমাদের কোর্সে একটু বেশি পড়া হবে কিন্তু পড়াটা অথেন্টিক হবে। এই যে সুনির্দিষ্ট কয়েকটা প্রশ্ন স্টাডি করলে এখান থেকে এমসিকিউ প্রশ্ন কমন পড়বে, এটা তো আর যে বলে সেই টিচারের বাবা তো আর প্রশ্ন করবে না। এইখানে প্রশ্ন করবে সুনির্দিষ্ট সেই এক্সপার্ট, কেমিস্ট্রির এক্সপার্ট এখানে প্রশ্ন করবে। সুতরাং এক্সপার্টরা যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন করবে আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একদম পুরো সিলেবাসের সারনির্যাসটা আপনাদের ব্রেইনের মধ্যে আমরা সেট আপ করে দেবো। ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় ইনশাল্লাহ এখানে 90 থেকে 100% প্রশ্ন কমন পড়বে। আমরা আজকের যে গল্প আমাদের এই গল্পে আমরা যেটা বলেছি যে এখানে আমাদের রসায়নের প্রস্তুতি, এই রসায়নের প্রস্তুতিতে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব 18তম প্রভাষক নিবন্ধন এবং 18তম প্রদর্শক নিবন্ধনের রসায়নের যে 2টা প্রশ্ন আছে এই 2টা প্রশ্ন আমরা অ্যানালাইসিস করব। এখান থেকে কি কি পড়তে হবে দেখেন, টাইটেল আমরা দিয়েছি কি কি পড়তে হবে, যা পড়তে হবে সমস্ত বিষয়গুলো হাতে ধরে পয়েন্ট বাই পয়েন্ট আমরা আপনাদেরকে এখানে তুলে দিব। আপনি শুধু বাসায় স্টাডি করবেন, স্টাডি করার দায়িত্ব আপনাদের। আর আপনাদের 15ই মে আপনাদের অ্যাটমিক স্ট্রাকচার পরমাণুর গঠনের উপর এখানে পরীক্ষা হবে, তার আগে আপনারা ক্লাস পেয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা নিয়মিত আপডেট দিব। অনেকেই বুঝতে পারেন না যে নতুন যুক্ত হয়েছেন, এই জন্য অনেকেই আপডেট পাচ্ছে না যে ক্লাস কবে শুরু হয়েছে বা ক্লাস কবে শুরু হবে। আমরা কিন্তু গতকালেই আমাদের ক্লাস কিন্তু উদ্বোধন করেছি, ক্লাস শুরু হয়েছে। এখন প্রতিদিনের আপডেট যে ক্লাসগুলো এগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে নোটিশ দিয়ে দিব, সেখান থেকে আপনি প্রত্যেক দিন আপডেট জানতে পাবেন। আর আমরা আজকে যে গল্প এই গল্পে আমরা বলেছি যে 18তম প্রভাষক নিবন্ধন এবং 18তম প্রদর্শক নিবন্ধন এই 2টা প্রশ্ন অ্যানালাইসিস করলে আপনাদের এভরিথিং অর্থাৎ সব কিছুই আপনাদের পুরো রসায়নের সিলেবাসের উপর এখানে একটা ওভারভিউ হবে, যার ফলে আপনি একদম সহজেই প্রত্যেকটা অধ্যায়ে কী পড়বেন এভরিথিং আমরা সব কিছুই আপনাদেরকে হাতে ধরে বুঝিয়ে দেব এবং আপনি নিজেও বুঝতে পারবেন। এই জন্য আমরা একদম শুরুতেই আপনাকে পুরো সিলেবাসের একটা আউটলাইন দিচ্ছি। আসেন, যাদের কাছে বই আছে আমাদের বইটা আমরা বের করব। আমাদের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন যে বইটা আছে, যাদের কাছে সেকেন্ড এডিশন আছে, ফার্স্ট এডিশন আছে, আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই যাদের কাছে সেকেন্ড এডিশন, থার্ড এডিশন এবং থার্ড এডিশনের অর্থাৎ আপডেট মে এডিশন বা থার্ড এডিশনের মার্চের যে এডিশনটা আছে, যে কোনো এডিশনটাই হোক না কেন, কিন্তু সেকেন্ড এবং থার্ড এডিশনের শেষের দিকে দেখেন আমাদের প্রভাষক নিবন্ধন এবং প্রদর্শক নিবন্ধনের এখানে প্রশ্ন দেওয়া আছে। পেজ মিলবে না, থার্ড এডিশনের লাস্ট প্রিন্ট এবং সেকেন্ড এডিশন এগুলো পেজ মিলবে না শেষের দিকে। প্রশ্ন ব্যাংকটা আমরা একটু আপডেট করেছি, তো পেজ মিলবে না, কিন্তু 18তম প্রভাষক নিবন্ধন এবং
আমাদের 18তম প্রদর্শক নিবন্ধনের যে প্রশ্ন, এই টাইটেলে গেলে আপনি আমাদের যে প্রশ্নগুলো পাবেন। আমরা প্রথমত দেখব যে অ্যানালাইসিসটা কি। প্রথমত আমরা এই অ্যানালাইসিসটা দেখার চেষ্টা করব। আমাদের যে প্রশ্ন ব্যাংকটা আছে, আমরা এই প্রশ্ন ব্যাংকটা বের করি। সবার আগে আমরা 18তম নিবন্ধন রসায়ন প্রভাষকের যে প্রশ্ন অ্যানালাইসিস চার্ট, এইটা একটু বের করব। যাদের কাছে বই আছে আমরা একটু বইটা বের করার চেষ্টা করব। ওকে, আজিমুর রশিদ সোহান ভাইয়া বলেছেন কেমিস্ট্রি লেকচারারের পোস্টে তো তেমন সিটেই নেই, অনলি 68টা সিট। আচ্ছা, 68টা সিট আছে, এখন আমি কি করতে পারি? আমি কি সিট বাড়াই দিতে পারি? না। যাদের স্বপ্ন আছে আপনার এই লেকচারার পোস্টে চাকরি করার, আপনি সেভাবে স্টাডি করবেন। এখানে তো এক্সপ্লেইন করার কিছু নেই। আপনি নবম গ্রেডের একটা চাকরি করবেন, বাংলাদেশের কোন একটা চাকরি আছে নবম গ্রেডের, যেই চাকরিতে সার্কুলারের মধ্যে আপনার এই 65 বা 68টা আপনার পোস্ট আছে, আপনি দেখাতে পারবেন? উইদাউট NTRCA বাংলাদেশের নবম গ্রেডের কোন এমন একটা চাকরি আছে যেখানে আপনার এই যে এরকম অসংখ্য এই আপনার নবম গ্রেডের এখানে প্রার্থীদেরকে নিয়োগ দেয়া হয় ব্যাংক বাদ দিয়ে? BCS-এর ক্ষেত্রে আপনি এডুকেশন ক্যাডারে আসেন, এডুকেশন ক্যাডারে কতটা থাকে? 30টা থাকে, 40টা থাকে, ঊর্ধ্বে 50টা থাকে। এর তো বেশি কেমিস্ট্রিতে সিট পাচ্ছেন না আপনি। বাস্তবতা বোঝার চেষ্টা করুন। আপনার কাছে যদি 68টা এখানে ভ্যাকেন্সি থাকে, আপনি 68টার বিপরীতে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনি 68টার বিপরীতে যদি নিজেকে প্রস্তুত করতে না পারেন, তাহলে এখানে প্রদর্শক আছে। প্রদর্শকে তো এখানে কতটা আসে? 300 আছে। তাহলে আপনি সেই দিকে মুভ করেন। আপনি যদি সেটাও মনে করেন যে না, আমার 300-এ আমি এখানে নিজেকে ইমপ্রুভ করতে পারবো না, তাহলে আপনার কলেজের দিকে যান, স্কুলের দিকে যান। 5121 5000-এর বেশি সিট আছে, পরীক্ষা দিলেই চাকরি হয়ে যাবে। কোন দিকে যাবেন? চয়েস ইজ ইয়োর্স। এখন নিজেকে প্রস্তুত করার সময়, পড়ার সময় শুধু পড়াশোনা করবেন, সিটের দিকে তাকাবেন না। আপনার তো একটা সিট প্রয়োজন, আপনার তো আর 68টা সিটের প্রয়োজন নাই। বাস্তবতা বুঝুন, আপনার তো 68টা সিটের প্রয়োজন নাই, আপনার ভ্যাকেন্সি প্রয়োজন একটা। এখন একটার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এটা তো যুদ্ধক্ষেত্র, বাস্তব লাইফে এটা যুদ্ধক্ষেত্র। এখানে মেধাবীদের এখানে যুদ্ধ হবে, মেধার লড়াই হবে। যেই লড়াইয়ে যে জিতবে সেই কিন্তু চাকরিটা পাবে। এই জন্য আপনাকে স্টাডি করতে হবে, স্টাডির কোনো বিকল্প নেই। আমরা একদম শুরুর দিকে চলে আসি। আমরা 18তম নিবন্ধন, অর্থাৎ এখানে 18তম প্রভাষক নিবন্ধনের যে প্রশ্ন অ্যানালাইসিস চার্টটা আছে, আমরা একদম ধরে ধরে এই প্রশ্ন অ্যানালাইসিস চার্টের থেকে আপনারা কিভাবে স্টাডি করবেন, কি করবেন, এভরিথিং সব কিছু আমরা জানাবো। সবাই আমরা একটু বইটা বের করি। যাদের কাছে বই আছে আপনাদের সূচিপত্রের প্রশ্ন ব্যাংক চার্টে যাবেন। সবার বইতে সূচিপত্রের প্রশ্ন ব্যাংক চার্টে যাবেন। প্রশ্ন ব্যাংক চার্টে গিয়ে দেখেন টাইটেল দেওয়া আছে 18তম নিবন্ধন, এখানে প্রভাষক নিবন্ধন প্রশ্ন অ্যানালাইসিস চার্ট, এখানে প্রশ্ন সমাধান আছে, সেখানে গেলেই পাবেন। তমা খাতুন বলেছেন 3টাতেই কি অ্যাপ্লিকেশন করতে পারবো? না না আপু, এটা করতে পারবেন না। 3টার মধ্যে যে কোনো 2টাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কলেজের লেকচারার এবং ডেমনস্ট্রেটর, এই 2টা পদের মধ্যে যে কোনো একটাতে আবেদন করতে পারবেন। এবং স্কুলের সহকারী শিক্ষক রসায়ন এবং সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, 2টার মধ্যে যে কোনো একটা, 2টার মধ্যে যে কোনো একটাতে আপনি আবেদন করতে পারবেন। আসেন আমরা আমাদের টপিকে চলে যাই। এই টপিকে আমরা বিস্তর আলোচনা করব। খাওয়া দাওয়া করে আমাদের ক্লাসগুলোতে জয়েন করার চেষ্টা করবেন। এখানে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই আলোচনাগুলো গভীরভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনাদের কিন্তু ক্লাস শুরু হয়েছে, এখন কিন্তু নিয়মিত ক্লাস চলবে। যারা এই 10 ফেল করবেন, আমাদের সাথে যারা নিয়মিত স্টাডি করবেন না, তারা কিন্তু পিছিয়ে যাবেন। আর যদি পিছিয়ে যান তখন কিন্তু অন্যদের থেকে আপনি আরও অনেক পিছিয়ে যাবেন। এই জন্য ট্রেন মিস করা যাবে না। এখন থেকে শুরু হয়েছে, সুতরাং এই শুরু হওয়াটা যেন থেমে না যায়। এখন আমরা ক্লাসে ঢুকব। আমরা সবার আগে আমাদের 18তম প্রভাষক নিবন্ধনের কেমিস্ট্রির যে
প্রশ্ন অ্যানালাইসিস চার্ট, এই প্রশ্ন অ্যানালাইসিস চার্টটা আমরা এক্সপ্লেইন করব। সবাই আমরা মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করি। প্রথমত দেখেন আমাদের যে সিলেবাস, এই সিলেবাসটাতে এখানে 60টা সেকশন আছে। 60টা সেকশন থেকে এখানে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, এখানে সিংহভাগ মার্কস এখান থেকেই মূলত প্রশ্ন আসে। ফিজিক্যাল, ইনঅর্গানিক এবং অর্গানিক, এখানে এই 3টা পর্শন থেকে 60 মার্কসের কোশ্চেন করা হয়। আর বাকি অন্যান্য যে সেকশন আছে সেখান থেকে আমাদের 40 মার্কসের প্রশ্ন আসে। আমরা এই যে 60 মার্কসের যে প্রশ্ন, আমাদের এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে দেখেন আমাদের 20 মার্কসের যে প্রশ্ন হয়েছিল, আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে। সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে আমরা এখানে দেখেন যে গ্যাসিয়াস স্টেট, এই গ্যাসিয়াস স্টেট অর্থাৎ পদার্থের গ্যাসীয় অবস্থা, এই গ্যাসীয় অবস্থা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এখানে কোন টপিক থেকে প্রশ্ন হয়েছিল? গ্যাসের যে গতিতত্ত্ব, এই গ্যাসের গতিতত্ত্ব থেকে, গ্যাসিয়াস স্টেটের গ্যাসের গতিতত্ত্ব, এই টপিকটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এরপরে দেখেন আমাদের থার্মোকেমিস্ট্রি, এই থার্মোকেমিস্ট্রি অ্যান্ড থার্মোডাইনামিক্স, এই টপিক থেকে দেখেন এন্ট্রপি থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। যদিও এটা ফিজিক্সের টপিক, এটা ফিজিক্সের টপিক। এই ফিজিক্সের টপিক হলো, এটা আমাদের কেমিস্ট্রির জন্য কাজে লাগে। কারণ আমরা রিয়েকশনের যখন এই মানে টেম্পারেচার রিলেটেড আমাদের যখন ইস্যু আসে, তখন আমাদের এই এন্ট্রপির যে গল্পটা, এটা আমাদের অনেক বেশি ভূমিকা রাখে এক্সপ্লেইন করার জন্য। এই জন্য এন্ট্রপিটা আমাদের পরীক্ষায় এসেছিল। এরপরে দেখেন আমাদের যে সলিউশন অ্যান্ড কলয়েড, এই সলিউশন অ্যান্ড কলয়েড থেকে এই চ্যাপ্টারটা আমাদের স্কুলের সিলেবাসও আছে এবং কলেজের সিলেবাসও আছে। দেখেন এখানে কোলিগেটিভ যে প্রপার্টিগুলো আছে, এই কোলিগেটিভের 4টা প্রপার্টি আছে। এই 4টা প্রপার্টি থেকে এখানে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এবং এখানে দেখেন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড কেমিক্যাল কাইনেটিক্স, এই যে চ্যাপ্টার, এখান থেকে দেখেন সক্রিয়ণ শক্তি অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি এবং শক্তি চূড়া, এনার্জি হিল অ্যান্ড অ্যাক্টিভেশন এনার্জি, এই 2টা টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। দেখেন অনেকগুলো টপিক আছে এখানে, প্রায় 10টার মতো চ্যাপ্টার আছে। 10টা চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন হয়নি, পরীক্ষায় প্রশ্ন হয়েছে 4টা চ্যাপ্টার থেকে। এবং 4টা চ্যাপ্টারের মূল 4টা গুরুত্বপূর্ণ টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছে। আপনাদেরও এরকম 10টা চ্যাপ্টার থেকে আপনার সব চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। তাহলে এত বিস্তর সিলেবাসকে যদি আপনি স্টাডি করতে যান, তাহলে এখানে 2 বছর চলে যাবে। 2 বছর তো আপনার পড়াশোনা করার আপনি সময় পাবেন না, বা আপনার প্রয়োজনও নাই। আপনার তো প্রয়োজন 100 মার্ক কীভাবে ক্যারি করা যায়, কিভাবে এখানে 100 মার্কের আমরা একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারি, সেটাই তো আপনার প্রয়োজন। এই জন্য আমরা ক্লাসের মধ্যে যে টপিকের উপর গুরুত্ব দিব, আপনি সব টপিক না শিখে যেটা পরীক্ষায় আসবে সেইটা আপনি আগে শিখেন। এরপর যদি আপনার সময় হাতে থাকে, তখন আপনি আরও মনের মাধুরী বিষিয়ে আপনি পিএইচডি লেভেলের এখানে স্টাডি করতে পারেন, এইটাতে আপনার কোনো মানা নেই। কিন্তু আগে যেটা প্রয়োজন, অর্থাৎ ফরজ যে বিষয়গুলো, ফরজিয়াত বিষয়, পরীক্ষার জন্য ফরজিয়াত যে বিষয়গুলো আছে, সেটাকে আপনি সবার আগে স্টাডি করেন। আমরা এই ফিজিক্যাল কেমিস্ট্রির যে টপিকগুলো, সেগুলো স্টাডি করব। এখন আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে দেখেন, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এখানেও এই 20 মার্কসের এখানে প্রশ্ন করা হয়। 20 মার্কসের যে প্রশ্নগুলো, আপনি দেখেন টপিকগুলো কোথায় থেকে আসছে। এরপরে আমরা প্রশ্নের ভিতরে যাব। প্রশ্নের ভিতরে যাওয়ার পরে আমরা দেখব যে কোন প্রশ্নগুলো কোন প্যাটার্নে আসছে। এবং এই যে আমাদের 100 মার্কের যে প্রশ্নটা আছে, এই 100 মার্কের প্রশ্নটা এখান থেকে আমরা এমসিকিউ স্টাইলে কোন কোন তথ্যগুলো অ্যাবজর্ব করব, কোন কোন তথ্যগুলো আমাদের ব্রেইনে রাখবো, এবং কোন কোন তথ্যগুলো দিয়ে আমাদের এমসিকিউ পরীক্ষায় এমসিকিউ প্রশ্নগুলো করা হতে পারে, আমরা সে সমস্ত এভরিথিং আমরা সবগুলো বিষয় আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই জন্য সাথে থাকুন। এবং আমাদের যে লাইভ ক্লাসটি আছে, যারা এখনও শেয়ার করেননি, দ্রুত সময়ে শেয়ার করে দিন, দ্রুত সময়ে লাইভ ক্লাসটি শেয়ার করে দিব। সবাই আমরা দ্রুত সময়ে লাইভটি শেয়ার করে দিব। ওকে, আমরা ইনঅর্গানিক যে কেমিস্ট্রি আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে 20 মার্কসের প্রশ্ন হবে। এখানে দেখেন এই অ্যাসিড অ্যান্ড বেস থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, এবং খুবই কমন একটা টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এগুলো সব আমাদের 18তম নিবন্ধন পরীক্ষার জন্য আমরা একটা সিলেবাস দিয়েছিলাম, এই সিলেবাস থেকে হুবহু সবগুলো প্রশ্ন কমন ছিল।
এখানে দেখেন পিএইচ অ্যান্ড পিএইচ স্কেল, একদম খুবই সিলি একটা টপিক এবং কমন একটা টপিক। এবং আমাদের ব্রনিস্টেড লাউরির যে প্রোটনীয় থিওরি, এই যে প্রোটনীয় যে মতবাদটা আছে, এই প্রোটনীয় মতবাদ, পিএইচ অ্যান্ড পিএইচ স্কেল, এই দুটো টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এখানে দেখেন পিরিয়ডিক টেবল অ্যান্ড ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, অর্থাৎ পর্যায় সারণী, এই টপিকটা থেকেও এখানে দেখেন আমাদের এই ইলেকট্রোনেগেটিভিটি, তারপরে ইলেকট্রন অ্যাফিনিটি, এই দুইটা টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল এবং খুব সিলি একটা প্রশ্ন হয়েছিল। অর্থাৎ ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এখানে যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, বিভিন্ন ধরনের যে এখানে ব্যাখ্যাগুলো আছে, আমরা এগুলো প্রশ্নগুলো দেখব এবং এখান থেকে মূলত ডেফিনিশন টাইপের যে প্রশ্নগুলো, এখান থেকে পরীক্ষায় প্রশ্নগুলো করা হয়। এরপরে দেখেন আমাদের 3 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ এখানে চ্যাপ্টার আছে, সেটা হলো রেডিও অ্যাক্টিভিটি। এইখান থেকে অনেকগুলো পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। বিসিএস পরীক্ষায় রেডিও অ্যাক্টিভিটি থেকে অনেকগুলো পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, অনেকগুলো। এই জন্য রেডিও অ্যাক্টিভিটি এই টপিকটা স্কুলেও আছে, কলেজেও আছে। এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা সবগুলো টপিক অ্যানালাইসিস করব ক্লাসের মধ্যে। আমাদের যে পেইড ক্লাস আছে, পেইড ব্যাচের ক্লাসে আমরা একদম টপিক ধরে কোনটা প্রয়োজন না, সবগুলো ক্লাসের মধ্যে শিখিয়ে দিব আপনাদেরকে। মানে যারা পড়েছেন, এই পড়া বিষয়টাকে আমরা আরও খুব ভালোভাবে আপনাদের মস্তিষ্কের মধ্যে গেঁথে দিব। এখানে থেকে দেখেন নিউক্লিয় ফিশন অ্যান্ড ফিউশন, অর্থাৎ ফিউশন রিয়াকশন অ্যান্ড ফিশন রিয়াকশন থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ এখানে রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে যে পার্থক্য, এইখান থেকেও পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এবং এখানে রেডিও অ্যাক্টিভিটির যে ডেফিনিশন, এই ডেফিনিশনটা থেকেও পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। খুব বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সেখান থেকেই কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন আসতেছে। এইগুলো যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং আপনি যদি ব্রেইনে রাখতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষায় বাজিমাত করতে পারবেন। দেখেন পরীক্ষায় অজানা যে প্রশ্ন 2-1টা থাকবেই, 2-1টা প্রশ্ন আপনি ভুল করবেন, 2-1টা প্রশ্ন আপনার অজানা আসবে। সেগুলো বাদ দিয়েও আপনি যদি 90% প্রশ্ন কাভার করতে পারেন, যে প্রশ্নগুলো আসবে আপনি পারেন, সেটাই যদি সঠিকভাবে দাগিয়ে আসতে পারেন, আপনার কিন্তু এখান থেকে একটা ভালো আউটপুট আসবে এবং আপনার স্বপ্ন, শিক্ষক হওয়ার যে স্বপ্ন, এটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন। আচ্ছা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে যেখান থেকে পরীক্ষা প্রশ্ন হয়েছিল, সেটা হলো কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। আপনাদের অনার্সের বিভিন্ন বছরে এই প্রশ্নটা, মানে এই চ্যাপ্টারটা পড়ানো হয়। এইখান থেকে দেখেন এই লিগ্যান্ড অ্যান্ড ইডিটিএ, লিগ্যান্ড থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এই লিগ্যান্ড থেকে আমরা বিস্তারিত শিখব। লিগ্যান্ডের শ্রেণীবিন্যাস থেকে মূলত এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হয়, আমরা একদম বোর্ড বই ধরে আমাদের এই লিগ্যান্ড থেকে এভরিথিং যা প্রয়োজন আমাদের সব কিছু ইনশাল্লাহ আমরা ক্লাসে শিখব। এবং ইডিটিএ এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লিগ্যান্ড হিসেবে কাজ করে। এই এলিমেন্টটা আমরা কিভাবে কাজে লাগাই, এটা কিন্তু আমাদের সব কিছু শিখতে হবে, আমরা ক্লাসে শিখব। তাহলে দেখেন যে পরীক্ষায় প্রশ্নগুলো আসতেছে কমন টপিক। দেখেন এখানে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে প্রায় 10টার মতো চ্যাপ্টার আছে। 10টা চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে নাই, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে মাত্র 4টা চ্যাপ্টার থেকে। তো এরকমভাবে সিমিলারলি আমরা দেখব যে এমসিকিউ যে প্রশ্ন হবে, এমসিকিউ প্রশ্নগুলো মানে অধ্যায় 10টা থাকলেও 10টা অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে না। পরীক্ষায় প্রশ্ন হবে সিলেক্টিভ কিছু অধ্যায় থেকে এবং সিলেক্টিভ কিছু টপিক থেকে। সেই টপিকগুলো ফাইন্ড আউট করাটাই আমাদের কাজ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা নিয়মিত স্টাডি করার মধ্য দিয়ে এখান থেকে কিন্তু একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। ওকে, আমরা আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির গল্পে শেষ করলাম, আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে চলে যাই। অর্গানিক কেমিস্ট্রিতে দেখেন এখানে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে অনেকগুলো চ্যাপ্টার আছে, এখানেও 10টা চ্যাপ্টার আছে। যারা কলেজের সিলেবাসে পরীক্ষা দিতে চান, অর্থাৎ এখানে প্রভাষক বা প্রদর্শকে যারা আছেন, তাদের জন্য এখানে 10টা চ্যাপ্টার পড়তে হবে। এই 10টা চ্যাপ্টারের মধ্যে এখানে দেখেন 4টা চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। আমরা এগুলো অ্যানালাইসিস করতেছি। দেখেন প্রথমত এখানে হাইড্রক্সি কম্পাউন্ডস অ্যান্ড ইথার, অর্থাৎ এখানে অ্যালকোহল, ফেনল এবং ইথার, এই টপিক থেকে দেখেন আমাদের এখানে একটা কম্পেয়ারিজন টাইপের একটা প্রশ্ন ছিল। সেটা হলো ফেনল যে অম্লীয় এবং অ্যালকোহল যে নিরপেক্ষ, এই দুটার মধ্যে যে বেসিক যে ডিফারেন্সটা আছে, পার্থক্য আছে, এই পার্থক্য থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। আমরা এগুলো শিখব। এই পার্থক্যগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই এটা গুরুত্বপূর্ণ, এগুলো আমরা শিখব। এরপরে দেখেন অ্যামিন আছে, অ্যামিনো অ্যাসিড আছে এবং প্রোটিন, এই টপিকটা থেকে দেখেন এখানে বেশ কয়েকটা প্রশ্ন আসছিল। সেটা কি ডায়াজোটাইজেশন রিয়েকশন, অর্থাৎ অ্যামিনের ক্ষেত্রে আমরা অ্যানিলিন থেকে ডায়াজোটাইজেশন রিয়েকশনটা শিখব। এরপরে আমাদের কাপলিং রিয়েকশন আমরা কিন্তু শিখাইছিলাম, অ্যামিন পড়ানোর সময় বলেছিলাম এখান থেকে পরীক্ষার প্রশ্ন হবে।
এই যে কাপলিং রিয়েকশন থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছিল। এরপরে দেখেন ডিএনএ এবং আরএনএ, এই ডিএনএ এবং আরএনএ সম্পর্কে বেসিক কিছু আমাদের এই স্টাডি করতে হবে, আমরা এগুলো শিখব। এবং পাশাপাশি দেখেন আমাদের যে জুইটার আয়ন, এইটা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে জুইটার আয়ন এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ। জুইটার আয়ন টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা ক্লাসের মধ্যে ইন ডিটেইলস আলোচনা করব। দেখেন এই যে টপিকগুলো থেকে কোন কোন টাইপের প্রশ্ন আসতেছে এইটাকে আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে। কার্বোহাইড্রেটস থেকে দেখেন এই যে গ্লুকোজ একটা বিজারক চিনি, গ্লুকোজ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়েছিল যে গ্লুকোজের ক্ষেত্রে আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে কয়টা কাইরাল কার্বন পাওয়া যায়, এটা 49 BCS পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। আবার গ্লুকোজ একটা বিজারক চিনি, মানে যাই বলি না কেন আমরা কার্বোহাইড্রেটস পড়তে গেলে এই যে গ্লুকোজের বিভিন্ন ইনফরমেশন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেছে। তাহলে এই যে গ্লুকোজ, আমাদের আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে আমাদের কাইরাল কার্বন কয়টা পাওয়া যায়, এটা কিন্তু 49 BCS পরীক্ষার প্রশ্ন। অর্থাৎ এখানে 49তম স্পেশাল BCS পরীক্ষায় যে MCQ প্যাটার্নে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্ন কিন্তু আমাদের রিটেনের প্রশ্নগুলো থেকেও কমন ছিল। মানে এগুলো অ্যানালাইসিস করলে এগুলো বোঝা যায়। আমরা সেই অ্যানালাইসিস পয়েন্টটা আজকে আপনাদের সামনে ইন ডিটেইলস আলোচনা করতেছি, সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এবং এলিফেটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসছিল, এই প্রশ্নটার ফন্ট ভেঙে গেছে, আমি এই প্রশ্নটা বলতে পারছি না। আমরা এটার যখন ভিতরে যাব তখন প্রশ্নটা দেখতে পাবো, আপাতত এইটা বাদ। ওকে, এই ছিল আমাদের অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রির গল্প। এই টপিকগুলো থেকে আমরা কি কি স্টাডি করব তার একটা এখানে ওভারভিউ বা সামারি কিন্তু আমরা দেখতে পেলাম। এই ওভারভিউ বা সামারি থেকে আমরা অনেক কিছু বুঝবো। আপনি যদি না বুঝতে পারেন তখন কিন্তু আপনি পিছিয়ে যাবেন। এবং আরও বেশ কয়েকটা টপিক আছে এখানে, এই টপিকগুলো আমরা আজকে এখানে 100 মার্কের সিলেবাসের পূর্ণাঙ্গ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। 200 মার্ক সম্ভব হবে না। আমরা প্রভাষকের যে প্রশ্নটা, এই প্রভাষকের প্রশ্নটা অ্যানালাইসিস করি আগে, এরপরে আমরা প্রদর্শকের যে সিলেবাস, এই প্রদর্শকের সিলেবাস আমরা পরে অ্যানালাইসিস করব। আজকে আমরা যে কোনো একটা টপিক আমরা স্টাডি করি, ওকে। আমরা এখানে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির দিকে যাই। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, তবে এখান থেকে নর্মালি এই যে এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশন, এখানে 4টা চ্যাপ্টার আছে। তো এখানে সোয়েল পলিউশনও আছে, সোয়েল পলিউশন এবং হেভি মেটাল পলিউশন যেটা আছে, হেভি মেটাল পলিউশন আপনাদের অনার্সের বিভিন্ন ইয়ারে এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এই কোর্সটা পড়ানো হয়। আমাদের এখানে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সোয়েল পলিউশন, হেভি মেটাল পলিউশন, এই 4টা টপিক থেকে এখানে দেখেন এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশন থেকে একদম ছোট প্রশ্ন হয়েছিল। অ্যাসিড বৃষ্টি, ওজোন স্তর, গ্রিন হাউস গ্যাস, এইটা হলো এয়ার পলিউশন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। দেখেন এগুলো একদম জানা প্রশ্ন না, এই জানা প্রশ্নগুলো যারা সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারছে তারাই কিন্তু 18তম নিবন্ধনে এটা কিন্তু প্রভাষক পদে তারা কিন্তু উত্তীর্ণ হয়েছে। এবং এখানে দেখেন যাই পড়ি না কেন বিওডি এবং সিওডি, ক্লাস 9-10 থেকে আমরা বিওডি সিওডি পড়ি। এইটা যদি আপনি সুন্দর করে অ্যাডভান্স লেভেলের একটা রাইটিংস না দিতে পারেন তাহলে আপনি অনার্স মাস্টার্স পড়ে কি করলেন? তাহলে এই যে ক্লাস 9-10-এর মতো যদি আপনি লিখেন তাহলে তো হবে না, এখানে অ্যাডভান্স লেভেলের আপনাকে লিখতে হবে। এখন যেহেতু লেখালেখি কোনো কিছুই লাগবে না, এখন শুধু ব্রেনের মধ্যে তথ্যগুলো রাখতে হবে আর আপনাকে মুখস্থ করে সঠিক অপশনটা দাগাইতে হবে। দেখেন অনেকেই বলে এমসিকিউ পরীক্ষা এখানে খুব একটা ভালো না, আর রিটেন পরীক্ষা এখানে অনেক ভালো। দেখেন এখানে ভালো মন্দ সবই আছে। রিটেন পরীক্ষায় আপনি ভালো লিখলেও টিচারের যদি ভালো না লাগে, বা এখানে আপনার হাতের লেখা খারাপ, হাতের লেখা স্লো, সঠিক সময়ে সব কিছু লিখতে পারেন না, এখানে মার্ক কাটা যাওয়ার অনেক অপশন থাকে। কিন্তু এমসিকিউ পরীক্ষায় 100টা প্রশ্ন রাইট হলে 100 মার্কই কিন্তু পাবেন। এখানে মানে আপনার কোনোভাবেই মার্ক কাটার কোনো অপশন নাই, এই জন্য আপনাকে ভালো করতে হবে। এখন অপশন আছে, অপশনের মধ্যে তো ভুল অপশনও আছে, এই জন্য আপনাকে সঠিকভাবে স্টাডি করতে হলে আপনাকে সঠিক গাইডলাইন ফলো করতে হবে। এবং আপনাকে আমাদের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা আছে, আমরা যেহেতু অ্যানালাইসিস করে করে আমরা এই বইটাকে বিন্যাস করেছি, আপনার উচিত দ্রুত সময় আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করে এই আমাদের অ্যানালাইসিসগুলো দেখে দেখে এখানে একটা টপিক ভিত্তিক স্ট্রং একটা প্রিপারেশন নেয়া। এরপরে আমরা চলে যাব আমাদের ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির গল্পে। এখানে অনেকগুলো আমাদের অর্গানিক ইনঅর্গানিক ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করা আছে। অর্গানিক ইন্ডাস্ট্রি থেকে দেখেন এখানে ন্যাচারাল গ্যাস থেকে কিভাবে আমরা এই ইউরিয়া প্রোডাকশন করতে পারি, এবং সাবান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছিল, একদম কমন টপিক। ইনঅর্গানিক যে ইন্ডাস্ট্রি আছে, ইনঅর্গানিক ইন্ডাস্ট্রিগুলো থেকে
এখানে কি ধরনের প্রশ্ন হয় দেখেন। ইনঅর্গানিক ইন্ডাস্ট্রি থেকে এখানে আমরা কি দেখতে পাই, ইনঅর্গানিক ইন্ডাস্ট্রিতে এখানে সিমেন্ট, এই সিমেন্ট উৎপাদনের যে নীতিমালা, সিমেন্ট উৎপাদনের যে প্রিন্সিপালটা আসছিল, এই যে একদম সহজ প্রশ্ন, মানে খুব বেশি কঠিন না, কিন্তু কিন্তু আপনারা ভয় করেন যে ভাইয়া পারবো, মানে অনেকেই আছে একদম ভয়ে কাতর হয়ে যায় না, ভয়ে কাতর হওয়া যাবে না। তো মানে এটা তো আসলে আপনারা অনার্সে যারা স্টাডি করেছেন বা মাস্টার্সে যারা স্টাডি করেছেন তো অনেক বেশি পড়েছেন, সেখান থেকে আমরা অল্প কয়েকটা কোর্স নিয়েই আমাদের কিন্তু এই জার্নিটা শুরু হয়েছে। অর্থাৎ এখানে খুব বেশি না, অল্প কিছু আমাদের যে অধ্যায়গুলো আছে এগুলো থেকে স্টাডি করলে ইনশাল্লাহ ভালো কিছু এখান থেকে আউটপুট নিয়ে আসা যাবে। ওকে, আমাদের পরের যে গল্প, পরের গল্পে হলো অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। এটা আপনারা অনেকেই পারেন না বা এটা ঠিকমতো বুঝেন না, এখানে এসে আপনারা কিন্তু মানে এইখানে এসেই কিন্তু মানে স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এখানে ভুল করে বসে, অর্থাৎ এখানে সঠিকভাবে বুঝতে পারে না কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। আর বাজারে যতগুলো বই আছে দেখবেন যে ভুলে ভরা বই, বা এখানে সঠিকভাবে এই সঠিক তথ্য নির্ভর কোনো ধরনের বই নাই। আর আমাদের বইগুলোতে দেখবেন যে আমরা একদম কোর পয়েন্টগুলো অ্যানালাইসিস করে, আমরা তো অনেকগুলো বই অ্যানালাইসিস করেছি, বিভিন্ন ইংলিশ ভার্সনের বইগুলো অ্যানালাইসিস করে আমরা আমাদের একদম শিক্ষকের ভাষায়, টিচারের ভাষায় আমরা আমাদের বইগুলোতে রিপ্রেজেন্ট করেছি। ফলে বইগুলো পড়লে মনে হবে যে একজন শিক্ষক আপনাকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের সবার উচিত হবে দ্রুত সময় আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা সংগ্রহ করা। এখন আমরা আমাদের অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির যে গল্প এখানে দেখেন, প্রথম যে চ্যাপ্টার একটা বেসিক কনসেপ্ট ইন অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, এই টপিক থেকে দেখেন এই যে আমাদের নির্ভুলতা, যথার্থতা এবং ভুল, ইরোর টিরোর যেগুলো আছে এগুলো বেসিক আপনারা ডেফিনিশন টাইপের প্রশ্নগুলো বিভিন্ন সময় আপনারা পড়ে থাকেন, এগুলো আসছে, এগুলো একদম সহজ প্রশ্ন। ভলিউমেট্রিক মেথড অফ অ্যানালাইসিস থেকে এই যে ইন্টারমিডিয়েটের টপিক বা 9-10-এর যে টপিক, সেখান থেকে আয়োডোমিতি এবং আয়োডিমিতি, অর্থাৎ টাইট্রেশন করতে গেলে আমাদের এই যে আয়োডোমিতি, ডো আর হলো ডি, আয়োডোমিতি এবং আয়োডিমিতি, এই যে আমাদের এই দুইটা টপিক আসে, আমরা এইগুলো কিন্তু শিখব। এরপরে দেখেন আমাদের ক্রোমাটোগ্রাফি থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল না, ক্রোমাটোগ্রাফি থেকে পরীক্ষায় প্রশ্ন হয় নাই, মেবি হয়েছিল আমাদের প্রদর্শকে সম্ভবত একটা প্রশ্ন হয়েছিল ক্রোমাটোগ্রাফি থেকে। এটা আমরা ভিতরে গিয়ে দেখবো, এক্সপ্লেনেশনে যখন দেখবো তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। এরপরে দেখেন এখানে আমাদের পলিমার কেমিস্ট্রি থেকে এখানে 10 মার্কসের প্রশ্ন হয়েছিল। ইনঅর্গানিক পলিমার এবং অর্গানিক পলিমার, এই দুইটা চ্যাপ্টার, কিন্তু এখানে অনেকগুলো টপিক আছে, বিস্তর টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, পরীক্ষায় প্রশ্ন আসে সিলেক্টিভ কিছু টপিক থেকে। তবে এখানে 10 মার্কের এখানে আমাদের প্রিপারেশন নিতে হবে। 10 মার্ক মানে আপনার জীবনের স্বপ্ন পূরণের একটা মার্ক, 1 মার্কেই আপনার জীবন ধ্বংস হয়ে যায়, সেখানে 10 মার্ক তো অনেক অনেক বড় কিছু। এই জন্য এখানে দেখেন বোরাজিন থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, আমরা এগুলো পড়বো। ইনঅর্গানিক পলিমার, বোরাজিন গুরুত্বপূর্ণ একটা টপিক, আমরা আমাদের বইতে এই তথ্যগুলো দিয়েছিলাম, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। অর্গানিক পলিমার থেকে প্রায়শই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। অর্গানিক পলিমারটা সহজ, কিন্তু ইনঅর্গানিক পলিমারগুলো কঠিন। কারণ কি, অর্গানিক পলিমারগুলো আমরা ইন্টারমিডিয়েট থেকেই পড়ে আসতেছি, কিন্তু ইনঅর্গানিক পলিমার পড়তে গিয়ে দেখা যায় যে পলিমারগুলো নিয়ে এখানে আলোচনা করা হয় সেই পলিমারগুলো আমরা নর্মালি অনার্স বা মাস্টার্স লেভেলে পড়ে থাকি। যেমন আমাদের ক্ষেত্রে আমরা তো অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং গেছিলাম, তো সেক্ষেত্রে আমরা মানে মাস্টার্স লেভেলে এসে ওখানে আমরা পলিমার ইঞ্জিনিয়ারিং পড়েছি, বেশ কয়েকটা কোর্স আমরা স্টাডি করেছি। তো এইখানে ইনঅর্গানিক যে পলিমার আছে, এখানে বোরাজিন আছে, আরও অন্যান্য পলিমারগুলো নিয়েও এখানে আমরা বিস্তর আলোচনা করব। তবে এখান থেকে আপনাকে অবশ্যই এই অর্গানিক যে পলিমার আছে, এই অর্গানিক পলিমার সহজ, এখান থেকে সহজ যে প্রশ্নগুলো, যেমন এখানে পিভিসি আছে, আর এখানে কি যেন ছিল, এখানে ভেঙে গেছে, ফন্ট ভেঙে গেছে, এগুলো আমরা বিস্তর ভিতরে যখন প্রশ্নের ভিতরে সমাধানের ভিতরে যাব সেইগুলো নিয়ে আলোচনা করব। তার আগে দেখেন এই যে প্রশ্নগুলো কোথায় থেকে হচ্ছে, এগুলো কিন্তু আমরা একদম পুরো 100 মার্কের প্রশ্ন অ্যানালাইসিস করে, সবগুলো অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্নগুলো আসে না, মানে অনেকগুলো চ্যাপ্টার, কিন্তু সব চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন হবে না। আবার সব চ্যাপ্টারের ভিতরের সব টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেছে না, সিলেক্টেড কিছু টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেছে। তাহলে আমাদের প্রিপারেশন লেভেলটা কেমন হবে? সবই পড়বো ঢালাওভাবে, এই একটা বই হাতে পাবে না, সব বইয়ের ভিতর থেকে সব কিছু স্টাডি করে পরীক্ষার হলে যাবে না, সব আপনার ব্রেইনে থাকবে? এটা কি আপনার রোবট? এটা কি আপনার মেমোরি? মানে এটা কম্পিউটার যে আপনাকে কমান্ড দেওয়ার সাথে সাথে সঠিক উত্তর বের হয়ে আসবে? না, এটা তো আপনার হিউম্যান ব্রেইন, এটার কিছু লিমিটেশন আছে। এই তথ্যগুলো আপনার ব্রেইনে জমা রাখতে হবে এবং সঠিক সময়ে সঠিকভাবে আউটপুট দিতে হবে। এটা না দিতে পারলে ব্রেইনে রেখে লাভ নাই। তো এই জন্য আমাদের যে গল্প, আমাদের নির্দেশনা হলো আপনি আমাদের সাথে থাকুন। আমাদের যে কোর্স আছে পেইড কোর্সে আমরা ইন ডিটেইলস সব কিছু আমরা এখানে আলোচনা করতেছি।
এবং আমাদের এক্সাম ব্যাচ 300 টাকায় পুরো বইয়ের উপর আপনি একদম ফাটাফাটি লেভেলের অ্যানালাইসিস যে ক্লাসগুলো আছে সেগুলোও পাবেন, এবং এখানে 62টা লাইভ এক্সাম দেওয়ার মধ্য দিয়ে আপনার পূর্ণাঙ্গ কোর্সটাকে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এখানে সম্পন্ন করতে পারবেন। সুতরাং যারা আছেন এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আপনারা যারা সময় অপচয় করতেছেন, যারা সঠিক গাইডলাইন পাচ্ছেন না, আমাদের সাথে যুক্ত হন। আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করুন এবং এই বই থেকে টপিক ভিত্তিক স্টাডি করার মধ্য দিয়ে আপনার স্বপ্ন পূরণের পথে আপনি অগ্রসর হন। ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হলে আপনার স্বপ্ন পূরণ হবে, এবং এই স্বপ্ন পূরণের পথে আমি যেহেতু আছি এবং আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সর্বাত্মকভাবে এখানে সহযোগিতা করব। আমরা এখন যে গল্প আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইয়ের আমাদের এই অ্যানালাইসিস করলাম, আমরা প্রভাষক নিবন্ধন যে প্রশ্নটা আছে এই প্রভাষক নিবন্ধনের প্রশ্নের এখন আমরা ভিতরে যাব। আপনাদের পরীক্ষা যেহেতু 13ই মেতে আমরা 3টা টপিকের উপর পরীক্ষা নিব, মানে এখানে বেশ কয়েকটা প্রশ্ন দেয়া আছে, আমরা দিয়েছি, আপনারা শেষ করতে পারবেন না, যারা শেষ করতে পারবেন করে নেবেন। তবে আমরা এখান থেকে 3টা টপিকের উপর আমরা পরীক্ষা নেব। ফার্স্ট অফ অল আমরা 18তম প্রভাষক নিবন্ধন এবং আমাদের 18তম প্রদর্শক নিবন্ধন এই 2টা টপিক, এবং আমাদের 49তম স্পেশাল BCS পরীক্ষা, এখানে আমাদের 100 মার্কের প্রশ্ন আছে। এই 100 মার্কের প্রশ্ন প্লাস হলো 18তম নিবন্ধন প্রভাষক এবং প্রদর্শক, এখানে 200 মার্ক, টোটাল 300 মার্কের প্রশ্নের উপর ইন ডিটেইলস আলোচনা করে আমরা আপনাকে সব কিছু বুঝিয়ে দেব, এবং এখানে আপনি স্টাডি করবেন। স্টাডি করে আপনি 300 মার্কের প্রশ্নের উপর আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করব, MCQ প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উপর আপনি খুব সুন্দরভাবে স্টাডি করে এখানে পরীক্ষা দিবেন। ওকে, বেশ কয়েকজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, ভাইয়া আপু যারা আছেন। হঠাৎ করে কমে যায়, বেড়ে যায়, ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য না ধরলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। চেষ্টা করতে হবে, চেষ্টায় কোনো রকম ত্রুটি থাকা যাবে না। MD নূর ইসলাম হুসাইন বলেছেন এইসব টপিক পড়লেই কি হবে, না এইসব টপিক পড়লে হবে না, এগুলো ছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ অসংখ্য টপিক আছে, সেই টপিকগুলো স্টাডি করতে হবে। এগুলো তো আপনার বিগত সালের প্রশ্ন, এটা আমরা আউটলাইন দিলাম যে এই টপিকগুলো থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন হওয়ার পসিবিলিটি আছে, তার মানে এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন হবে এমন না, আরও আছে। এগুলো আমাদের যে পেইড ব্যাচের ক্লাস, এই পেইড ব্যাচের ক্লাসে আসেন, আমরা সব কিছু আপনাদেরকে ইন ডিটেইলস বের করে দিব। আপনি বাসায় বসে শুধু স্টাডি করবেন, কোনো ধরনের হতাশা ছাড়াই। পরীক্ষায় আপনি যদি ভালো করতে চান সেখান থেকে আপনাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে। ওকে, আমরা 2-1 মিনিট আপনাদের কমেন্টগুলো পড়ি, দেখি কারা কোথায় থেকে যুক্ত হয়েছেন। খালেদ মোর্শেদ ভাইয়া বলেছেন খুলনা থেকে আসি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা আছেন এখানে অনেকেই যুক্ত আছেন, গুরুত্বপূর্ণ কমেন্ট পাচ্ছি না। আচ্ছা, যারা আছেন লাইভটা একটু শেয়ার করে দিই, আমরা একটু লাইভটা শেয়ার করে দিই, দ্রুত সময় লাইভটা একটু শেয়ার করে দিই, দ্রুত সময় আমরা লাইভটা একটু শেয়ার করে দিই। MD নূর ইসলাম হুসাইন ভাইয়া বলেছেন প্রভাষক আর সহকারী শিক্ষকের প্রশ্ন কি একই হয়? না ভাইয়া, এইটা একদম বাচ্চা টাইপের প্রশ্ন হয়ে গেল। দুটো সিলেবাস আলাদা, দুটো আলাদা আলাদা সময় পরীক্ষায় প্রশ্ন হয়। স্কুলের সিলেবাসে সহজ প্রশ্ন হয়, কলেজের সিলেবাসে অবশ্যই কঠিন প্রশ্ন হয়। যদিও অধ্যায় সেম, অবশ্যই এখানে প্রশ্নের প্যাটার্নে, প্রশ্নের যে এখানে গভীরতা আছে, দুইটার গভীরতা কিন্তু এক হবে না। ওকে, যারা আছি যুক্ত হয়েছি। MD নূর ইসলাম হুসাইন বলেছেন HSC বই পড়লে ভালো হবে নাকি? HSC বইয়ের তো সব কিছু আপনার প্রয়োজন নাই, অনার্সের টপিকগুলো থেকে আপনাকে পড়তে হবে। অনার্সের টপিকগুলো তো আপনি HSC বই থেকে পাবেন না। আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা আছে অল ইন ওয়ান, 70টা বোর্ড বই থেকে আপনি যা যা পড়বেন সব কিছু আমাদের বইতে আমরা সংকলন করেছি। আপনার HSC বোর্ড বই থেকে আপনি উঠে একটা বোর্ড বই পড়বেন। HSC বোর্ড বই পড়লে আপনি যাই বলেন না কেন, ভাইয়া আমরা হাজারি স্যারের বইটা পড়েছি, হাজারি স্যারের বইটাই পড়ব। হাজারি স্যারের বইয়ের সবগুলো লাইন, সবগুলো টপিক তো আপনার প্রয়োজন নাই। হাজারি স্যারের বই, কবির স্যারের বই, গুহ স্যারের বই, আরও বাংলাদেশের যত 16টা রাইটার আছে, ইন্টারমিডিয়েট কেমিস্ট্রিতে 16 জন রাইটার বাংলাদেশে, পপুলার কিছু বই আছে, আপনারা এই 3 জনেই জানেন, আরও 16 জন আছে রাইটার। কেমিস্ট্রির 16 জন রাইটার আছে, খুব ফেমাস রাইটার, তাদের বই কম চলে, কিন্তু 3 জনের বই বেশি চলে। একটা হলো হাজারি নাগ স্যারের বই কেমিস্ট্রি বেশি চলে, কবির স্যারের বই বেশি চলে, আহসানুল কবির, আর হলো সঞ্জিত কুমার গুহ স্যার। সঞ্জিত কুমার গুহ স্যারের বই পরে চলছে, অর্থাৎ এই নতুন সিলেবাসের বিন্যাসে
উনি যে বইটা নিয়ে আসছেন, কালারিং যে বইটা আছে, কালারফুল যে বইটা আছে, ওনার বইটা চলে। এই 3টা বই বেশি চলে। আর বাকি আরও 13টা রাইটার আছেন, 13 জন রাইটার আছেন, 13 জন রাইটারের আরও বই আছে। আপনার যতগুলো রাইটার আছে সমস্ত রাইটারের বইগুলো অ্যানালাইসিস করে আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে আমরা অধ্যায় ভিত্তিক এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংযোজন করেছি। এই তথ্যগুলো আপনাদের স্টাডি করতে হবে। ওকে, এখন আমাদের এই 18তম রসায়ন প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2024 সালে যে প্রশ্নটা আমরা পেয়েছি, সেই প্রশ্নের উপর এখানে দেখেন সুন্দর করে এখানে আমরা লিখে দিয়েছি, প্রিপেয়ার্ড বাই ফজলুল হক জীবন স্যার। বাংলাদেশে অন্য কোনো রাইটারের বইতে এত সুন্দর অথেন্টিক এক্সপ্লেনেশন আপনি পাবেন না। যেগুলো পাবেন সেগুলো এই আমাদের বইগুলো থেকে কপি করে বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন যে পেজ আছে বা বিভিন্ন গ্রুপগুলোতে কিন্তু শেয়ার করে। এগুলো মূল সোর্স কিন্তু এই যে আমাদের বই। আপনি দেখবেন না এত সুন্দর করে অথেন্টিক এক্সপ্লেনেশন দেওয়া আপনি কোথাও পাবেন। এই জন্য আসেন আমরা যে বিষয়গুলো এখান থেকে শিখবো। এখানে দেখেন গ্যাসের যে গতিতত্ত্ব, গ্যাসের গতিতত্ত্ব আমরা এখান থেকে কি পড়ব, এই বিষয়গুলো এখন হাইলাইটস করে দিই। কি পড়ব, কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, কোন কোন পয়েন্টগুলো পড়তে হবে, আমরা এগুলো হাইলাইটস করে দিচ্ছি। সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন। আমরা আর হয়তো 30 মিনিটের মতো এখানে ক্লাসে যুক্ত থাকবো। সবাই মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখার চেষ্টা করবেন এখান থেকে, তাহলে 100 মার্কের আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। ভালো করে দেখার চেষ্টা করবেন। এখানে গ্যাসের গতিতত্ত্ব, এখানে যে প্রশ্নগুলো করা হতে পারে যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ নিচের কোনটি। তাহলে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ নিচের কোনটি, এখানে 7টা স্বীকার্য আছে গুরুত্বপূর্ণ। তবে সবগুলো স্বীকার্য পড়ার প্রয়োজন নাই। আপনি রিডিং পড়ে আপনার ব্রেইনের মধ্যে যতগুলো স্বীকার্য মনে রাখার প্রয়োজন আপনি সবগুলো স্বীকার্য মনে রাখতে পারলে ভালো। না হলে আমরা এখান থেকে আমাদের ক্লাসের মধ্যে বলে দেবো কোন কোন টপিকগুলো পড়বেন। যখন আমরা ক্লাস করাবো তখন এই আমাদের গ্যাসের গতিতত্ত্বের ক্লাসে আমরা এগুলো বলে দিব। সবগুলো পড়ার প্রয়োজন নেই, রিডিং পড়বেন একবার করে। তবে এখান থেকে যে প্রশ্নের আইটেম, আপনি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের মধ্যে থেকে যে প্রশ্নটা হবে, এখান থেকে কোন প্যাটার্নে প্রশ্ন হতে পারে সেই প্যাটার্নের প্রশ্নটা বলে দেই। গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে নিচের কোনটি সত্য বা নিচের কোনটি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহের মধ্যে একটি। তাহলে এখানে অনেকগুলো স্বীকার্য আছে, এগুলো ভালো করে স্টাডি করবেন। এই যে নিচের কোনটি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, কোনটি নয়, এই প্রশ্নগুলো ভালো করে স্টাডি করবেন। পিএইচ স্কেল, এখানে দেখেন পিএইচ স্কেল থেকে পিএইচ স্কেলের যে ডেফিনেশনটা ভালো করে স্টাডি করবেন এবং পিএইচ স্কেল থেকে আমরা কিভাবে পিএইচের মান, অর্থাৎ পিএইচ স্কেলে 0 থেকে যে 14 হয় এই রেঞ্জের মধ্যে আমাদের 0, অর্থাৎ আমাদের এই যে 0, 7 এবং 14, 7-এর নিচে এবং 7-এর উপরে, এই যে আমাদের ভেরিয়েশনের কারণে কোন যে আমাদের যে কোনো একটা দ্রবণ এটা অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ভালোভাবে স্টাডি করবেন। এখান থেকে পিএইচের ভ্যালুগুলো ভালোভাবে মনে রেখে এগুলো খুব ভালোভাবে স্টাডি করবেন। এই যে এখানে বিশেষ করে পিএইচ স্কেলে যে শকটা দেওয়া আছে এই শকটাও একটু ভালো করে দেখবেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। আর পৃথিবীর যে অ্যান্ট্রপির ডেফিনিশনটা ভালো করে শিখবেন। অ্যান্ট্রপির ডেফিনিশন, এখান থেকে আর অন্য কোনো কিছু জানার প্রয়োজন নাই, এই অ্যান্ট্রপির ডেফিনিশনটা ভালো করে শিখবেন। আর এখানে আমাদের এই একটা লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, এই লাইনটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয় যে পৃথিবীর অ্যান্ট্রপি ড্যাশ, এইখানে এই যে ক্রমবর্ধমান, মানে অ্যান্ট্রপির পরিমাণটা বাড়তেছে, এইখানে অ্যান্ট্রপি বাড়তেছে, এই যে ক্রমবর্ধমান বাড়তেছে, এই টপিকটাই, এটাই হলো আমাদের টার্নিং পয়েন্ট। এই শব্দটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, কেন বাড়তেছে, কিভাবে বাড়তেছে, এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আমাদের পেইড ব্যাচে আমরা আলোচনা করব। অ্যান্ট্রপি থেকে ডিটেলস আলোচনা করব, তখন এগুলো শিখতে পারবেন। তবে এখন এই বিষয়গুলো একটু জেনে যাবেন। অম্লক্ষার সম্পর্কে অনেকগুলো মতবাদ আছে, তবে আমাদের পরীক্ষায় যেটা আসছিল যে অম্লক্ষার সম্পর্কিত যে প্রোটনীয় মতবাদ, এই প্রোটনীয় মতবাদ থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। আমরা ভালো করে এই প্রোটনীয় মতবাদটা অ্যানালাইসিস করব। প্রোটনীয় মতবাদ, এখানে অ্যাসিড এবং বেস, এটার যে ডেফিনিশন এবং এটার যে বিভিন্ন উদাহরণগুলো আছে, এই প্রোটনীয় মতবাদ থেকে এগুলো আমরা স্টাডি করব। তড়িৎনাত্মকতা এবং ফ্লোরিনের এই যে তড়িৎনাত্মকতা সবচেয়ে বেশি কেন হলো, এই কেনর উত্তর ভালো করে শিখবেন এবং তড়িৎনাত্মকতার যে ডেফিনিশনটা এখান থেকে আমরা ভালো করে শিখব। তাহলে তড়িৎনাত্মকতার ডেফিনিশনটা ভালো করে শিখবো এখান থেকে, এবং ফ্লোরিন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কেন, এইটার যে ব্যাখ্যাটা, এইটা শিখতে হবে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটা ব্যাখ্যা সহকারে এই প্রশ্নটা আমরা আমাদের যে বই আছে এই বই থেকে স্টাডি করব। যারা স্টাডি করবেন তারা ভালোভাবে শিখতে পারবেন, না হলে কিন্তু হবে না। আর যারা এই মুহূর্তে আছি আমরা দ্রুত সময় লাইভটি শেয়ার করে দিই। কেন শেয়ার করি না, এটা খুবই খারাপ, কারণ যে ক্লাস এখানে অনেকেই আছেন আমাদের
এখানে যারা আছি, আমরা যুক্ত আছি, আমরা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারি তো? শেয়ার করে দিলে তো ক্ষতি নাই, নাকি টাকা পয়সা লাগতেছে? আমরা যারা আছি একটু দেই, আমরা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিই, তাহলে আমাদের উপকার হবে। সবাই আমরা লাইভ ক্লাসটি শেয়ার করে দিই, 11টা পর্যন্ত ক্লাস নিব, আর 20 মিনিটের মধ্যে সব কিছুই আমরা ক্লোজ করে দিব। 20 মিনিট ধৈর্য সহকারে একটু দেখেন, এবং এই ক্লাসের মধ্য দিয়ে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার কীভাবে পড়া উচিত এবং আপনার কোন কোন প্রশ্নগুলো পড়া উচিত। এই প্রশ্নগুলো আপনি ভালোভাবে স্টাডি করলে এখান থেকে আপনি বুঝতে পারবেন। তাহলে আমাদের যে তড়িৎনাত্মকতা, এখান থেকে ডেফিনিশনটা শিখবো, এবং ফ্লোরিন সবচেয়ে বেশি যে তড়িৎনাত্মক এলিমেন্ট, এটা আমরা স্টাডি করব। কেন? এই কেনর ব্যাখ্যা আমাদের খুব সুন্দর করে আমাদের বইতে দেওয়া আছে। দেখেন, ফ্লোরিন সর্বাধিক তড়িৎনাত্মক মৌল কেন, এটার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো পড়বেন। নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন, এই দুইটা রিয়াকশনের মধ্যে আমাদের এই দুইটা রিয়াকশনের ডেফিনিশনটা শিখব। এবং এখানে দেখেন, আমাদের নিউক্লিয়ার ফিশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসছিল। ফিশন এবং ফিউশন দুইটা রিয়াকশন ভালো করে শিখবেন। এখানে আমাদের ফিশন এবং ফিউশন দুইটা রিয়াকশন ভালো করে শিখতে হবে, এবং এই দুইটা রিয়াকশনের মধ্যে যে পার্থক্য, ডিফারেন্সটা আছে আমাদের বইতে, কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে খুব সুন্দর করে এই দুইটা রিয়াকশনের মধ্যে পার্থক্য এবং সেটার বিভিন্ন ধরনের এখানে এক্সাম্পল দিয়ে আমরা আমাদের বইতে ব্যাখ্যা করেছি, সেখান থেকে স্টাডি করবেন। সেখান থেকে খুব সুন্দর করে স্টাডি করবেন। ওকে, আমাদের এখান থেকে দেখেন আরেকটা প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ, ডিএনএ কি এবং আরএনএ কি, অর্থাৎ ডিএনএ এবং আরএনএর মধ্যে বেসিক যে তথ্যগুলো আছে, এইটা আমাদের ডিএনএ এবং আরএনএ থেকে ডেফিনিশন টাইপের যে প্রশ্নগুলো, এই তথ্যগুলো এখান থেকে শিখবেন। এবং জুইটার আয়ন, আমাদের এই ডেফিনিশনটা শিখবেন। জুইটার আয়ন, অ্যামাইনো অ্যাসিডের যে জুইটার আয়ন, এই টপিকটা থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নগুলো হয়। জুইটার আয়নটা কি, ডেফিনিশন টাইপের যে প্রশ্নগুলো, এই ডেফিনিশন টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তাহলে এই যে জুইটার আয়নটা ভালো করে শিখব। জুইটার আয়ন, এই জুইটার আয়ন পরীক্ষায় প্রশ্ন আসে, প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে। জুইটার আয়ন থেকে পরীক্ষায় প্রশ্ন হলে আমরা যাতে উত্তর করতে পারি, এই জন্য আমরা খুব ভালো করে এখান থেকে স্টাডি করব। তাহলে জুইটার আয়ন এবং ডিএনএ এবং আরএনএ সংক্রান্ত এখানে পার্থক্যগুলোও আছে, আমাদের বইতে পার্থক্য আছে, দেখবেন অনেক তথ্য দেওয়া আছে। সব তথ্য মনে রাখার প্রয়োজন নেই, আস্তে আস্তে পড়েন। যেহেতু 100 মার্কের এখানে একটা ওভারভিউ হচ্ছে, 100 মার্কের ওভারভিউ আপনাকে এখানে যাতে আপনি পারেন, সেই সংক্রান্ত যে তথ্যগুলো, এগুলো আপনি অ্যাট এ গ্লেন্স আপনাকে একটু স্টাডি করতে হবে। ওকে, কতজন আছি? বেশ অনেকজনই আছি, ভালো করে স্টাডি করতে হবে। ওরে বাপরে বাপ, ফেসবুক আইডির নাম হলো শয়তানের হাড্ডি, ফেক আইডি। আচ্ছা যাই হোক, আইডি ফেক হলেও মানুষটা কিন্তু রিয়াল, এ কারণেই কিন্তু এখানে কমেন্ট করতে পারছে। নামটা চমৎকার। যারা আছেন কোথায়, আমরা একটু কমেন্ট করি যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম বুঝতে পেরেছেন কিনা। ফাইয়া আপু যারা আছি আমরা একটু কমেন্ট করি সব কিছু ঠিক আছে কিনা এবং বুঝতে পেরেছি কিনা। আমরা একটু কমেন্ট করি, কমেন্টের মধ্য দিয়ে আমরা কিছু বিষয় একটু জানার চেষ্টা করি। তাহলে আমাদের এই যে জুইটার আয়নটা আমরা স্টাডি করব। জুইটার আয়ন, এই জুইটার আয়নটা খুব ভালো করে স্টাডি করবো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। তাহলে এখানে ডেফিনিশন টাইপের পরীক্ষায় প্রশ্ন হয়, তো এখান থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন করলে এই যে জায়গাটা আছে, এখান থেকে আমরা স্টাডি করব। এবং এখানে দেখেন, আমরা অলরেডি আমাদের যে হিলিয়াম ব্যাস, এই হিলিয়াম ব্যাসে কিন্তু আমরা অ্যালকোহল, ফেনল এবং ইথারের যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো এক্সপ্লেইন করার সময় আমরা কিন্তু বলেছিলাম ফেনল অম্লীয় এবং অ্যালকোহল কিন্তু নিরপেক্ষ। এই যে অ্যালকোহলের যে নিরপেক্ষতার যে কারণটা আছে, এই কারণটা কিন্তু এক্সপ্লেইন করতে হবে। আমাদের এই অ্যালকোহল এবং ফেনলের মধ্যে যে পার্থক্য, এই অ্যালকোহল এবং ফেনলের মধ্যে পার্থক্য, এই তথ্যগুলো আমরা স্টাডি করবো। এখান থেকে যে বেসিক ডিফারেন্সটা আছে, এই বেসিক ডিফারেন্সটা আমরা শিখবো, ভালো করে শিখবো। শুনেন, এটা যদি আপনি না শিখেন তাহলে পরীক্ষা কিন্তু পারবেন না। এর ইন ডিটেলস শিখেন। এমসিকিউ বলতে আলাদা করে কোনো পড়া নাই, এমসিকিউ বলতে আলাদা করে কোনো পড়া নেই, এমসিকিউ কোনো পড়া নেই, আলাদা করে কোনো পড়া নেই। এই জন্য আপনাকে ইন ডিটেলস সব কিছু শিখতে হবে। তাহলে আপনার এমসিকিউ যে প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলো কিন্তু আপনি সহজেই এখান থেকে উত্তর করতে পারবেন। ঠিক আছে? মোনারুল ইসলাম বলেছেন, স্যার লেকচারার বই ছাড়া আমি কি পেইড বেসে ক্লাস করতে পারবো? কোনো সমস্যা নাই, আপনি ক্লাস করতে পারবেন। আপনার কাছে ফিজিক্যাল সায়েন্স সলিউশন বইটা থাকলে আপনি ক্লাস করতে পারবেন। এক্ষেত্রে আমরা স্কুলের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী ফিজিক্যাল সায়েন্স সলিউশন বই থেকে আপনি স্টাডি করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি ক্লাস করতে পারবেন ভাইয়া, আপনি ক্লাস করতে পারবেন, কোনো প্রবলেম নেই, আপনি ক্লাস করতে পারবেন।
ওকে, তাহলে এখান থেকে ফেনল অম্লীয় কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ, এই টপিকটা স্টাডি করব। এবং এখানে দেখেন গ্লুকোজের ক্ষেত্রে আমরা এখানে বলেছিলাম যে গ্লুকোজের ক্ষেত্রে কয়টা কাইরাল কার্বন আছে। আপনার এখানে গ্লুকোজ একটা বিজারক চিনি, এই যে জারক চিনি এবং বিজারক চিনি, অর্থাৎ রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার, এই প্রশ্নটা প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে। আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা ক্লাসে শিখব। তবে তার আগে এখানে আমাদের এই রিডিউসিং সুগার হিসেবে আমরা গ্লুকোজকে কেন এখানে আমরা ইউজ করব, বা গ্লুকোজকে এখানে কেন রিডিউসিং সুগার বলা হয়, আমরা এটা খুব ভালো করে স্টাডি করব। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো আপনাকে স্টাডি করতে হবে। আমরা এখান থেকে পরীক্ষা প্রশ্ন করব, এমসিকিউ পরীক্ষা এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করব আমরা, ঠিক আছে? ওকে, এখানে দেখেন অ্যাসিড বৃষ্টি, আমাদের অ্যাসিড বৃষ্টি থেকে একদম কমন একটা প্রশ্ন ছিল, কি ছিল যে অ্যাসিড বৃষ্টি কি এবং এর ক্ষতিকর প্রভাব। আমাদের অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি খুব সহজ। আমাদের অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি, এই অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টির যে ডেফিনিশন এবং এটার যে এফেক্টসগুলো আছে এইগুলো আমরা শিখব। তাহলে আমাদের এই অ্যাসিড বৃষ্টিটা পরীক্ষায় প্রশ্ন আসে, অ্যাসিড বৃষ্টি থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, আমরা এই অ্যাসিড বৃষ্টিটা ভালো করে শিখব। অ্যাসিড বৃষ্টি থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, আমরা একটু ভালো করে শিখব। ওকে, তাহলে অ্যাসিড বৃষ্টির যে গল্প, এখান থেকে অ্যাসিড বৃষ্টির যে ক্ষতিকর প্রভাব, এইখান থেকে আমরা অ্যাসিড বৃষ্টির ডেফিনিশনটা শিখবো। এগুলো আমরা পড়বো, ক্লাসে শিখবো আমরা, যখন অধ্যায়ভিত্তিক আলোচনা হবে এখান থেকে আমরা স্টাডি করবো। আর অ্যাসিড বৃষ্টির যে ক্ষতিকর প্রভাব, এখান থেকে পরীক্ষা আসে যে অ্যাসিড বৃষ্টির ফলে নিচের কোন ক্ষতি সাধিত হয়, নিচের ক্ষেত্রে কোনটার ক্ষতি সাধন হয়, অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে নিচের কোনটার ক্ষতি সাধন হয়, চিত্র সহকারে বিভিন্ন ধরনের এখানে রিয়েকশনের মধ্য দিয়ে আমরা এখানে মানব স্বাস্থ্যের উপর, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে মানব স্বাস্থ্যের উপর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব নিচের কোনটি, মানব স্বাস্থ্যের উপর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব নিচের কোনটি, এই যে ক্ষতিকর প্রভাব এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। নিচের কোনটি মানব স্বাস্থ্যের উপর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, এগুলো আমরা দেখব। আর ওজোন স্তর যে ক্ষয়, এই যে ডিপ্লেশন অফ ওজোন লেয়ার, ওজোন স্তর ক্ষয়ের যে বিপদ, এই বিপদ থেকেও পরীক্ষায় প্রশ্ন হয়। ওজোন স্তর ক্ষয়, এই ওজোন স্তর ক্ষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। ওজোন স্তর ক্ষয়, এটা ডেফিনিশন শিখবেন এবং এটার যে বিপদ সমূহ কি, এই বিপদ সমূহ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো ভালো করে শিখবেন। তিথি রানী দাস বলেছেন, স্যার এখন কি থার্ড এডিশন অনুযায়ী মানে পেজ নং এক্সাম হবে, আর থার্ড এডিশনে কি সহকারী শিক্ষকের প্রশ্ন দেয়া নেই? প্লিজ স্যার জানাবেন। থার্ড এডিশন যে কোনো বইতে 1 থেকে 1030 পেজ পর্যন্ত সেম আছে। আমাদের যে কোনো এডিশনের বইতে 1 থেকে 1030 পেজ, 1 থেকে 1030 পেজ, এগুলো সেম। 2-1টা টপিক এগুলোর সাথে মিলবে না, না মিললেও আমরা যে কন্টেন্টগুলো আপনাদের বইতে নাই সেগুলো আমরা পিডিএফ দিয়ে দিব, যে কন্টেন্টগুলো নাই সেগুলো আমরা পিডিএফ দিয়ে দিব। কিন্তু বইয়ের 1 থেকে 1030 পেজ এগুলো সব এডিশনের বইতে সেম। এই ভিতরের অংশ চেঞ্জ হয় না, শেষের দিকে অংশ চেঞ্জ হয়। আমরা এই ভিতরের অংশে কোনো ধরনের এখানে চেঞ্জ করি না, এই জন্য সব বই এক। এখানে দেখেন আমাদের ওজোন স্তর ক্ষয়ের ফলে যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো নিয়ে আমরা ইন ডিটেইলস আলোচনা করেছি, এগুলো দেখবেন। দেখেন এখানে আমাদের গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে বিওডি কি এবং সিওডি কি, এই যে বিওডি কি এবং সিওডি কি, দেখেন আমরা এই যে প্রশ্নগুলো এগুলো ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি। এই জন্য গ্রিন হাউস গ্যাস পরীক্ষায় প্রশ্ন হতে পারে, নিচের গ্রিন হাউস গ্যাস কোনটি, গ্রিন হাউস গ্যাসের মধ্যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে। তাহলে গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাস, তাহলে গ্রিন হাউস গ্যাস সমূহ আমরা ভালো করে মনে রাখবো। এখানে দেখেন অনেকগুলো গ্রিন হাউস গ্যাস দেওয়া আছে, এখানে 5টা গ্রিন হাউস গ্যাসের নাম দেওয়া আছে এবং এটার পার্সেন্টেজগুলো ভালো করে শিখবেন। পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে মিথেনের পার্সেন্টেজ বা মিথেনের যে কম্পোজিশনগুলো এখানে কতটুকু আছে, এগুলো শিখবেন।
বিওডি সিওডি থেকে বেসিক যে তথ্য, বিওডি সিওডি থেকে বেসিক তথ্যগুলো, এই তথ্যগুলো আমরা স্টাডি করব, বেসিক তথ্য। আর এখানে ইউরিয়ার যে, এখানে দেখেন প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া উৎপাদনের যে মূলনীতি, এই মূলনীতিটা ভালো করে শিখবেন। এখান থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন করব। প্রাকৃতিক গ্যাস থেকে, অর্থাৎ এখানে ইউরিয়া প্রোডাকশনের যে প্রিন্সিপালটা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বিশেষ করে এই ফ্লো চার্টটা ভালো করে শিখবেন, ফ্লো চার্ট ভালো করে শিখবেন, এখানে কোন ধরনের মিশ্রণ ইউজ করা হয়, এবং ফাইনালি এটার যে প্যাকেজিং থেকে শুরু করে অর্থাৎ এভরিথিং, এখানে আমাদের যে প্যাকেজিং করে যে বাজারজাত করা হয়, মার্কেটিং যেটা। তবে এখানে দেখেন প্রাকৃতিক গ্যাস থেকে আমরা এখানে র ম্যাটেরিয়ালটা কী এবং কোন ধাপে কোন স্টেপে কী কী রিয়াকশন হচ্ছে, এই রিয়াকশনগুলো ভালো করে আমরা এখান থেকে শেখার চেষ্টা করব। ওকে, এখানে দেখেন আমাদের সিমেন্ট উৎপাদন, তাহলে এখানে ইউরিয়া প্রোডাকশন এবং এখানে সিমেন্ট যে প্রোডাকশন, ইউরিয়া প্রোডাকশন এবং সিমেন্ট প্রোডাকশন, দুইটা প্রোডাকশন এখানে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। আমরা এই তথ্যগুলো এখান থেকে শেখার চেষ্টা করব, এখানে তথ্যগুলো এখান থেকে অ্যাবজর্ব করব আমরা। এখানে র ম্যাটেরিয়াল বিশেষ করে, এবং এখানে আমাদের যে বিভিন্ন স্টেপে আমাদের টেম্পারেচার, প্রেশার, এবং এখানে কোন স্টেপে কোন ধরনের প্রোডাক্ট পাচ্ছি, এই তথ্যগুলো এখান থেকে শিখব। এবং সাবান কি, সাবানের প্রকারভেদ, এই ডেফিনিশন টাইপের যে প্রশ্নগুলো, সাবান কি এবং সাবানের প্রকারভেদ, সাবান সম্পর্কে এখানে ইন ডিটেইলস আলোচনা করেছি আমরা। দেখেন এখানে সাবানের যে প্রকারভেদ আছে, এই সাবানের প্রকারভেদ নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। এই তথ্যগুলো এখান থেকে ভালো করে স্টাডি করবে। ওকে, এখানে দেখেন আমাদের ডেফিনিশন টাইপের যে প্রশ্ন, আমাদের আয়োডোমিতি এবং আয়োডিমিতি, এগুলো আমরা শিখব। আমাদের যে বই আছে, আমাদের বইতে ইন ডিটেইলস আলোচনা করা আছে। আমরা এগুলো এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন করবে, এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন করবে, এগুলো থেকে এখান থেকে শিখবেন। এখান থেকে ডেফিনিশন টাইপের প্রশ্ন হয়, এই প্রশ্নগুলো শিখবেন। এবং এখানে দেখেন আমাদের নির্ভুলতা, যথার্থতা এবং ভুল, অর্থাৎ এখানেও আমাদের ডেফিনিশন টাইপের, এখান থেকে খুব ডিপ কোনো কোশ্চেন হয় না, এখানে একদম সিলি টাইপের প্রশ্ন হয়, এইগুলো আমরা ভালো করে শিখব। এখানে দেখেন আমাদের এই এইচপিএলসি থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, অর্থাৎ আমাদের এই ক্রোমাটোগ্রাফিক যে সেপারেশন টেকনিক, এই ক্রোমাটোগ্রাফি থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এই যে সহজ প্রশ্ন হয়, যে পরীক্ষায় প্রশ্ন হয় এইচপিএলসি এর পূর্ণরূপ কী, বা এইচপিএলসিতে এখানে কলাম হিসেবে কোন ধরনের এখানে ম্যাটেরিয়ালকে ইউজ করা হয়, এইচপিএলসিটা খুব ভালো করে স্টাডি করবেন। এখানে এটা দেখেন গঠনগত বৈশিষ্ট্য দেওয়া আছে, এটার এক্সাম্পল সহকারে আমরা একটু এই যে বিশেষ করে যে প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালটা ভালো করে শিখবেন। এইচপিএলসির যে প্রিন্সিপাল, এখানে দেখেন চিত্র সহকারে আমরা কত সুন্দর চিত্র দিয়ে এখানে এক্সপ্লেইন করেছি। এইচপিএলসির প্রিন্সিপালটা ভালো করে শিখবেন, এগুলো আমরা ক্লাসে ইন ডিটেইলস আলোচনা করব। পিভিসি এর বাণিজ্যিক উৎপাদন, এখানে দেখেন পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড থেকে, এখানে পলিভিনাইল ক্লোরাইড ও ভিনাইল ক্লোরাইডের সংকেত আসে। এই পিভিসি আমরা কোন ধরনের কাজে ইউজ করি, এবং এটার যে প্রোডাকশন, এই যে রিয়েকশনটা আছে, এই রিয়েকশনটাকে আমরা খুব ভালো করে স্টাডি করব। তাহলে আমরা এখানে এই যে পিভিসির ব্যবহারগুলোও আমরা স্টাডি করবো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু পিভিসির ব্যবহারগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। আর এখানে দেখেন আমরা পলিমার কেমিস্ট্রির প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করতেছি এখন। বোরাজিন থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, এবং বোরাজিনকে কেন ইনঅর্গানিক পলিমার বলা হয়, বা ইনঅর্গানিক যে বেনজিন, এই বোরাজিনকে কেন ইনঅর্গানিক বেনজিন বলা হয়। এই যে বোরাজিন পলিমার, এটা খুব গুরুত্বপূর্ণ পলিমার, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এই যে প্রশ্ন হয়েছিল, এই প্রশ্নগুলো আমাদের ভালো করে স্টাডি করলেই হবে, এখান থেকে আর নতুন করে কোনো কিছু শিখতে হবে না। পলিথিন কমন একটা পলিমার, এই ইথিন থেকে কিভাবে আমরা পলিথিন পাই, এটার পলিথিনের যে প্রোডাকশন ক্লাস 9-10 থেকে আমরা এই প্রশ্নটা শিখে আসছি। এখানে দেখেন টেম্পারেচার কত, প্রেশার কত, এবং এখানে আমাদের প্রভাবক হিসেবে কোন ধরনের ম্যাটেরিয়ালকে আমরা ইউজ করি, এই তথ্যগুলো আমাদের শিখতে হবে। এবং এখানে দেখেন আমাদের এই মনোমারটা কী এবং পলিমারটা কী, এবং পলিমারের যে সংকেত, মনোমারের সংকেত, এবং এটার যে প্রপার্টিগুলো আছে এবং এটার ইউজেসগুলো আছে, ইউজেস এবং প্রপার্টি আমাদের বইতে বিস্তর আলোচনা করেছি। এই তথ্যগুলো এখান থেকে স্টাডি করার চেষ্টা করবেন। এবং এখানে দেখেন আমরা বলেছিলাম যে কোলিগেটিভ প্রপার্টি, এই কোলিগেটিভ প্রপার্টি থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। 4টা কোলিগেটিভ প্রপার্টি আছে, এই 4টা কোলিগেটিভ প্রপার্টির যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমাদের বইতে আলোচনা করা আছে। তবে সবগুলো শিখতে হবে না, আমাদের এই কোলিগেটিভ প্রপার্টি থেকে যে তথ্যগুলো আমরা এই প্রশ্নের মধ্যে যুক্ত করেছি, এই তথ্যগুলো এখান থেকে স্টাডি করবেন। যে পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি কোলিগেটিভ প্রপার্টি, অর্থাৎ 4টা প্রপার্টির মধ্যে 3টা ভুল দেওয়া থাকবে, একটা সঠিক দেওয়া থাকবে, অথবা একটা সঠিক দেওয়া থাকবে, বাকি 3টা ভুল দেওয়া থাকবে। 3টা ভুল দেওয়া থাকবে, একটা সঠিক থাকবে, অথবা এখানে 3টা সঠিক দেওয়া থাকবে, একটা ভুল থাকবে। নিচের কোনটি সত্য বা সত্য নয়, এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে ভয়। ডিপ টাইপের প্রশ্নগুলো আমরা কোলিগেটিভ প্রপার্টির আরও অন্যান্য যে টপিক আছে সেখান থেকে আমরা শিখবো। সক্রিয়ণ শক্তি, অর্থাৎ এখানে অ্যাক্টিভেশন এনার্জি থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এখানে শক্তির চূড়া কি ব্যাখ্যা করেন। আমরা এই যে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির ক্লাসগুলো হয়েছে, কিন্তু আমাদের হিলিয়াম বেসিক ক্লাস হয়েছে, আমরা
এই যে এখান থেকে আমরা কিভাবে এই প্রশ্নগুলো কিভাবে আসে আমরা এগুলো কিন্তু ক্লাসে ইন ডিটেইলস আলোচনা করেছি। তারপরও আপনারা যারা আছেন এখানে সক্রিয়ণ শক্তির ডেফিনিশন এবং এই এনার্জি হিল বা শক্তি চূড়া এইগুলো কি, আমরা রিয়েকশনের ক্ষেত্রে কিভাবে আমরা এই তথ্যগুলোকে আমরা বুঝতে পারি, এই রিয়েকশন চার্টগুলো দেখে ভালো করে আপনারা স্টাডি করবেন। এখানে দেখেন পানির পিএইচের ক্ষেত্রে পানির পিএইচের মানটা কেন 7 হয়। পিএইচ থেকে আমরা প্রথমে একদম সবার আগে পিএইচ স্কেলটা ভালো করে শিখেছি এবং বিশুদ্ধ পানির পিএইচের মান কত, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে যে বিশুদ্ধ পানির পিএইচের মান কত। এটা ইন্টারমিডিয়েটের খুব কমন মজার একটা প্রশ্ন, সব টিচাররাই প্রায়শই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে বিশুদ্ধ পানিতে পিএইচের ভ্যালুটা কত থাকে, 7 থাকে। মনে রাখবেন এই প্রশ্নটা দেখবেন যে পরীক্ষায় প্রশ্ন আসছে যে বিশুদ্ধ পানির পিএইচের ভ্যালুটা কত, এই প্রশ্নগুলো পরীক্ষায় প্রায়শই আসে। আর তেজস্ক্রিয়তা থেকে এখানে দেখেন তেজস্ক্রিয়তার ডেফিনিশন এবং এখানে নিউক্লিয় বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে পার্থক্যটা আছে, তেজস্ক্রিয়তার যে বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু ভালো করে স্টাডি করবেন। তেজস্ক্রিয়তার যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য ভালো করে পড়বেন এবং যে পার্থক্যটা দেখেন রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে যে পার্থক্যটা আছে, রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যগুলো খুব ভালো করে স্টাডি করবেন। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, আমরা এই পার্থক্যগুলো থেকে এমসিকিউ ক্রিয়েট করে আপনাদেরকে পরীক্ষায় এখানে প্রশ্ন করবে। এবং এখানে লিগ্যান্ড সংক্রান্ত যে তথ্যগুলো আছে লিগ্যান্ডের ডেফিনিশন ভালো করে পড়বেন, লিগ্যান্ডের ডেফিনিশন পড়বেন এবং ইডিটিএকে আমরা এখানে একদন্তি লিগ্যান্ড কেন বলবো, মানে সরি একদন্তি না, মানে স্বরদন্তি লিগ্যান্ড বলা হয় ইডিটিএকে। এবং ইডিটিএর যে ফুল মিনিংটা, এই ইডিটিএর ফুল মিনিং থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ইডিটিএর ফুল মিনিং থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং লিগ্যান্ডের ডেফিনিশন বা লিগ্যান্ডের যে ক্লাসিফিকেশন এই ক্লাসিফিকেশনগুলো আমরা ইন ডিটেলস আলোচনা করবো, এখান থেকে শিখবেন। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া তো আমরা একটু আগেই বললাম, এই ফিউশন বিক্রিয়ার মধ্যে যে পার্থক্য এখান থেকে শিখবেন। আর এখানে দেখেন আমাদের বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর মধ্যে নাইট্রেশন বিক্রিয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। নাইট্রেশন, বেনজিনের যে নাইট্রেশন বিক্রিয়া বা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে নাইট্রেশন সালফোনেশন এবং হ্যালোজেনেশন বিক্রিয়া, এর মধ্যে দেখেন নাইট্রেশন বিক্রিয়ার যে ডেফিনিশন, নাইট্রেশন বিক্রিয়ার যে এখানে যে মেকানিজমটা আছে এই মেকানিজম থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। আর আমাদের 49 বিসিএস পরীক্ষায় কিন্তু ফ্রি রেডিক্যাল যে আমাদের এই মিথেনের যে ফ্রি রেডিক্যাল রিয়েকশনটা আছে এই মিথেনের ফ্রি রেডিক্যাল রিয়েকশন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। তাহলে আমাদের যে জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয় যে আমরা যখন দেখতেছি যে আমাদের অর্থাৎ এই অর্গানিক কেমিস্ট্রিতে আমরা বিভিন্ন ধরনের মেকানিজম টাইপের যে প্রশ্নগুলো আছে এই মেকানিজম টাইপের প্রশ্নগুলো থেকেও এখানে ডিপ প্রশ্ন করা হয়। তবে এখানে যদি সঠিকভাবে না উত্তর করতে পারেন তখন কিন্তু আপনার স্বপ্ন ভেঙে যাবে। এই জন্য আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যামিনের ক্ষেত্রে অ্যানিলিন থেকে এখানে ডায়াজোটাইজেশন একটা রিয়েকশন আছে এবং এখানে কাপলিং রিয়েকশন। এই অ্যামিনের ক্ষেত্রে আমরা অ্যানিলিনের যে এখানে ডায়াজোটাইজেশন রিয়েকশন, এখানে অ্যানিলিনের যে রিয়েকশন ডায়াজোটাইজেশন রিয়েকশন এবং কাপলিং রিয়েকশনটা খুবই গুরুত্বপূর্ণ রিয়েকশন। এখান থেকে আমরা বেশ কয়েকবার বিসিএস রিটেন পরীক্ষায় এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, এগুলো কিন্তু আমরা শিখব। আচ্ছা, ইলেকট্রন আসক্তি, এটা আমাদের পর্যায় সারণীর যে প্রশ্ন ইলেকট্রন আসক্তি বা এখানে আমাদের যে প্রশ্নগুলো এই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির ডেফিনিশনটা কি, এই ডেফিনিশন থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এমসিকিউ যে প্রশ্নগুলো ইলেকট্রন আসক্তি থেকে এটা এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো এটা ডেফিনিশন টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে। আচ্ছা, এই ছিল আমাদের যে একদম 10-এর যে প্রশ্নটা, অর্থাৎ একদম সর্বশেষ প্রশ্ন ইলেকট্রন আসক্তি কাকে বলে বা এই যে প্রশ্ন সর্বশেষ প্রশ্ন। এরপরে আমরা 18তম নিবন্ধন যে প্রদর্শকের যে প্রশ্নটা আছে এটা আমরা পরের কোনো ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের এই যে ইলেকট্রন আসক্তি কাকে বলে এই প্রশ্নের মধ্য দিয়ে আমরা কিন্তু আজকে ইন ডিটেইলস আমাদের পুরো 100 মার্কের প্রশ্নগুলো কোথায় থেকে হচ্ছে এখান থেকে আমরা কিভাবে শিখতে পারবো সবগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। তাহলে এগুলো আমরা ভালো করে স্টাডি করবো। আর যাদের কাছে আমাদের বইটা আছে সবগুলো বই মানে সবগুলো এডিশনের বইতেই কিন্তু আমরা এই প্রশ্নগুলো ইন ডিটেইলস আলোচনা করেছি। তাহলে আমরা যা শিখলাম এটা কিন্তু ভালো করে স্টাডি করে আমরা ব্রেইনের মধ্যে রাখার চেষ্টা করব। তাহলে আপনাদেরকে বলেছিলাম আমরা 11টার মধ্যে ক্লাস শেষ করব। দেখেন 11টার মধ্যে আমাদের সবগুলো টপিক আলহামদুলিল্লাহ সবগুলো টপিক আমরা বিস্তরভাবে আলোচনা করেছি। ওকে, তাহলে যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমরা লাইভটি শেয়ার করে দিই। কতজন শেয়ার করেছি? যারা আছি আমরা লাইভটি শেয়ার করে দিই, যারা আছি আমরা লাইভটি শেয়ার করে দিই।
ওকে, বেশ অনেকজনেই আছি, আমরা একদম শেষের দিকে, ক্লাসের শেষের দিকে আমরা চলে আসছি। আপনারা এখন পর্যন্ত যারা যারা আমাদের ক্লাসে উপস্থিত ছিলেন সব কিছু সঠিকভাবে বুঝতে পেরেছেন কিনা সবাই আমরা একটু কমেন্ট করি। সব কিছু সঠিকভাবে বুঝতে পেরেছি কিনা সবাই আমরা একটু কমেন্ট করি। একদম শেষের দিকে চলে আসছি, সবাই আমরা একটু কমেন্ট করি। যারা শেষের দিকে আসছি বুঝতে পেরেছেন কিনা। হামিদা শেখ বলেছেন আলহামদুলিল্লাহ স্যার, শেয়ার তো অনেক আগেই করছি স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছেন সবাই আমরা শেয়ার করে দেই। এবং এই 100 মার্কের যে আজকে ক্লাস নেওয়া হলো এগুলো ভালো করে স্টাডি করবেন। কালকের মধ্যে 100 মার্ক একদম তুলো ধরো করে ছাড়বেন, ভালো করে পড়বেন, বারবার স্টাডি করবেন, তাহলে দেখবেন যে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন করা হোক না কেন সেগুলো কিন্তু আপনি উত্তর করতে পারবেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন কিনা সবাই আমরা একটু কমেন্ট করি যে আমরা বুঝতে পেরেছি কিনা। আমরা একটু কমেন্ট করি। জিনাত বলেছেন জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। জুয়েল রানা জিশান বলেছেন গট ইট। এমএসটি হানুফা আক্তার বলেছেন শেয়ার করছি, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছেন সবাই এবার বলেন যে বুঝতে পেরেছেন কিনা। ক্লাসটা বোঝাটাই হলো মূল বিষয়, এবং এখান থেকে যে আউটপুট, এখান থেকে কিভাবে আপনি স্টাডি করবেন এটাই হলো মূল বিষয়। তাহলে আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন যে বইটা আছে এই বইটা থেকেই আপনারা আপনাদের এই 18তম প্রভাষক নিবন্ধন এবং 18তম প্রদর্শক নিবন্ধনের 200 মার্কের যে প্রিপারেশন, প্লাস আমরা 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার যে প্রশ্ন সমাধানের যে ক্লাস, এটা কিন্তু আমরা অলরেডি গ্রুপে যুক্ত করেছি। আরও বেশ কয়েকটা পার্টের এখানে ক্লাস বাকি আছে, আমরা সেগুলো ক্লাস নেব। সমস্ত ক্লাসগুলো আমরা আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা থেকেই আমরা নিচ্ছি। আপনারা দ্রুত সময়ে আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা থেকে আপনারা এই বইটা সংগ্রহ করে এখান থেকে খুব ভালোভাবে বিস্তারিতভাবে এখানে আপনি একটা স্ট্রং প্রিপারেশন নেওয়া শুরু করুন। তাহলে পরীক্ষার হলে আপনার আর কোনো অজানা প্রশ্ন থাকবে না, আপনি খুব সহজেই এখান থেকে সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ সঠিকভাবে উত্তর করতে পারবেন। তাহলে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। যাদের পরীক্ষা সংক্রান্ত কোনো ধরনের কনফিউশন আছে আমাদেরকে একটু জানাবেন। এমডি আবু রায়হান বলেছেন পরীক্ষার আগে ক্লাস নেবেন নাকি পরীক্ষার পরে নেবেন? অবশ্যই পরীক্ষার আগে আমরা ক্লাস নেব। জিনাত বলেছেন মূল ক্লাস শুরু হবে কবে? মূল ক্লাস শুরু তো হয়েছে, মূল ক্লাস শুরু হবে পরীক্ষার আগে, আপনাদের ক্লাস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা পরীক্ষার আগে প্রত্যেকটা ক্লাস হবে, পেইড বেসে ক্লাস হবে। কেউ পার্সোনালি মেসেজ দেওয়ার প্রয়োজন নাই স্যার কবে ক্লাস হবে। আমরা নিজ দায়িত্বে আপনাদের যে গ্রুপগুলো আছে প্রত্যেকটা গ্রুপে আমরা ক্লাসের আপডেট শিডিউলটা আমরা জানাই দিই, কোনো সমস্যা নাই। ক্লাসগুলো রেগুলার হবে, ক্লাসগুলো নিয়মিত করতে থাকবেন, এবং এখান থেকে ইনশাল্লাহ খুব ভালোভাবে স্টাডি করলে খুব ভালোভাবে এখান থেকে একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা শেষ করে দিচ্ছি, সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।